গুড মর্নিং। আমি আশুতোষ চক্রবর্তী আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল নোজা বেঙ্গলি। তো আজকে আমরা আলোচনা করব ফ্রিকশন নিয়ে। ফ্রিকশনের যে বেসিক কনসেপ্ট সেটাকে নিয়ে, ফ্রিকশন সৃষ্টি হয় কেন, ফ্রিকশন কাজ কিভাবে করে, ইত্যাদি ইত্যাদি। তো ফার্স্ট ফ্রিকশনকে বুঝতে গেলে যেটা সর্বপ্রথম দরকার সেটা হচ্ছে গিয়ে তিনটে বল সম্বন্ধে আমাদের খুব ভালো ধারণা দরকার। সেটা হচ্ছে স্পর্শ বল, অভিলম্ব প্রতিক্রিয়া বল আর ঘর্ষণ বল। এই তিনটে বলের সম্বন্ধে যদি কনসেপ্ট থাকে, তার মধ্যে স্পর্শ বল কেন হয়, অভিলম্ব বল, প্রতিক্রিয়া বল বা ঘর্ষণ বল এগুলো কেন হচ্ছে, এই আইডিয়া যদি ক্লিয়ার থাকে তাহলে ফ্রিকশন পড়তে অনেকটা সহজ লাগবে। প্রথম যে বলটা সম্বন্ধে কথা বলবো সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স বা স্পর্শ বল। কোনো একটা অবজেক্টকে যখন কোনো একটা সারফেসের উপরে জাস্ট আনা মাত্রই তার ভিতরে একটা বলের সৃষ্টি হচ্ছে স্পর্শে থাকার ফলে, তাকেই বলা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স। এখন কথা হচ্ছে যে এই কন্ট্যাক্ট ফোর্স আসলো কেন, কেন আসছে? কন্ট্যাক্ট ফোর্স আসার জন্য যে মূল কারণ সেটা কিন্তু লুকিয়ে আছে অ্যাটমিক লেভেলে। তাহলে অ্যাটমিক লেভেলে জিনিসটাকে রিভিল করার চেষ্টা করি যে কিভাবে কন্ট্যাক্ট ফোর্সের সৃষ্টি হয়। তো ফার্স্ট একটা জিনিস খেয়াল করো যে যদি একটা সারফেসের কথা ভাবি, ধরো না এটা একটা সারফেস, এই সারফেসের মধ্যে থাকা ধরো এগুলো হচ্ছে গিয়ে পরমাণু। ওকে, আর ধরো না এটা আর একটা সারফেস, এই যে ব্লকের সারফেসটা হচ্ছে এটা, আর এই তলার দিকে যে মেঝে বলো বা টেবিলের মাথা বলো যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা। বোঝা গেল? তাহলে এখানেও ব্লকের যে অনুপরমাণু গুলো আছে সেগুলোকে যদি আমরা আঁকি তাহলে এরকম পাবো। তাহলে এখানে একটা পরমাণুর মধ্যে কি কি অংশ থাকে? পরমাণুর মধ্যে থাকবে হচ্ছে গিয়ে নিউক্লিয়াস, আর তার চারিধারে থাকবে হচ্ছে ইলেকট্রন মহল। এই ইলেকট্রন মহলের মধ্যে থাকা ইলেকট্রন গুলো, মানে ধরো এই ইলেকট্রন মহলটার মধ্যে থাকা কোনো একটা ইলেকট্রন আর এর ইলেকট্রন মহলে থাকা কোনো একটা ইলেকট্রন পরস্পরকে কি করা উচিত? বিকর্ষণ করা উচিত। শুধু একটা ইলেকট্রনের গল্প নয়, একাধিক ইলেকট্রন আছে, এরও ভিতরে একাধিক ইলেকট্রন আছে। এই একের অধিক ইলেকট্রন দুটো পরমাণুতে থাকার ফলে দুজনের মধ্যে একটা রিপালশন ফোর্স সৃষ্টি হবে। যদি আমি এখানে ফাঁকাতে রিপালশন ফোর্স গুলোকে দেখাই, বিকর্ষণ বলগুলোকে দেখাই, ঠিক এইরকম প্রত্যেকটা অণুর জন্য, প্রত্যেকটা পরমাণুর জন্য এদের সমষ্টিগতভাবে যদি ভাবি তাহলে উপর দিকে একটা জোরালো বিকর্ষণ বল ফিল করব, রিপালশন বল ফিল করব। এই জোরালো রিপালশন ফোর্স যেটা পাচ্ছি সেটারই নাম হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল, অর্থাৎ যেটা ব্লকে আমরা এখানে দেখাচ্ছি আর বলে। কোনো কোনো সময় দেখবে এটাকে আর বলা হয়, কখনো এটাকে এনও বলা হয়, এটাকে আর বলা হয়, কখনো এনও বলা হয়ে থাকে। নর্মাল ফোর্স বা রিপালশন ফোর্স, রিয়াকশন ফোর্স বলে, যাই হোক আর বা এন দিয়ে প্রকাশ করা হলো। এবার ফিজিক্সের হিসাবে যদি ভাবো, ফিজিক্সের হিসাবে যদি ভাবো তাহলে দেখো যে যত আমি এখানে ভারী জিনিস রাখবো, অর্থাৎ উপরের এই যে ব্লকটা আছে, এই ব্লকটা যত ভারী হবে এরা তত কাছে আসবে, যত কাছে আসবে তত ইলেকট্রন গুলো কাছাকাছি আসবে, যত ইলেকট্রন কাছাকাছি আসবে রিপালশন ফোর্স তত জোরালো হবে। সেই জন্য দেখতে পাওয়া যায় যে ব্লকের ওজনের সাথে, মানে এখানে যদি এই ব্লকটাকে বলি, এই যে ব্লকটা থাকে, ব্লকের এখানে ওজনটা কাজ করে হচ্ছে এমজি, এদিকে তার জন্য আর উপরে দেখায়, এবং ফ্রিকশনে এই আর বা লম্ব প্রতিক্রিয়া বল যেটা আছে তার সাথেই কিন্তু ফ্রিকশন ফোর্সটাকে সমানুপাতিক করা হয়। কারণ ভালো করে আবার খেয়াল করো যে এর সাথে কিন্তু এটা ডাইরেক্টলি রিলেশন হয়ে যাচ্ছে, অপোজিট সাইডে আছে, মানে একে অপরকে অপোজ করছে। এদিকে ওয়েট আর এদিকে প্রতিক্রিয়া বল, দুজন দুজনকে অপোজ করছে। তার জন্য কিন্তু ফ্রিকশনে দেখা যায় যে ওয়েট যত বেশি হবে
তত ফ্রিকশন ফোর্স বেশি হবে। তো যাই হোক, কন্ট্যাক্ট ফোর্সের তো একটা উদাহরণ গেল এটা। দ্বিতীয় কি? দ্বিতীয় দেখো, যদি একটা সারফেসকে আমরা ভাবি যে একদম প্লেন স্মুথ সারফেস, কিন্তু মাইক্রোস্কোপের তলায় যদি দেখা যায় যে কোনো সারফেসটাই কিন্তু একদম আইডিয়ালি প্লেন স্মুথ নয়, রাফ সারফেস হয়, তাহলে এইটা যদি তার রাফ সারফেস হয়, আর একটা কালারটা ধরো অন্য কালার নেই, ধরো এইখানটা ধরো দ্বিতীয় জনের রাফ সারফেস এরকম ধরো আছে, এই পোর্শনটাকে ধরো আমি বড় করে আনছি, জাস্ট এই পোর্শনটাকে খুব বড় করে ধরো আমি আনছি, কাজ করছে না। ধরো এই তলটা আছে, আর উপরে হচ্ছে গিয়ে ধরো গ্রিন তলটা আছে। কি বললাম বোঝা গেল? এই যে দুটো তল আছে, এই তল দুটোকে আমি জাস্ট আঁকলাম। তাহলে আমি যদি এই অবজেক্টটাকে সামনের দিকে টানার চেষ্টা করি, এই ব্লকটাকে যদি সামনের দিকে টানার চেষ্টা করি, টানার চেষ্টা করলে কি হবে? এই তল দুটো কাছাকাছি চলে আসবার সম্ভাবনা অনেক বেড়ে যাবে, কারণ এই তলটা সামনের দিকে এগোতে চাইছে, এ তো নিচে দাঁড়িয়ে আছে, মেঝে হোক, ফ্লোর হোক, কোনো মার্বেলের একটা স্ল্যাব হোক, তার উপরে বস্তুটি এগোচ্ছে। তাহলে এই তলটা ওই তলের কাছাকাছি আসার চেষ্টা করবে। যখন এমন হবে, তখন হবে কি, একটা পরমাণু, একটা পরমাণু যেটা পাশাপাশি ছিল, যখন এর উপরে ফোর্স দেওয়া হলো, তখন কি হলো, বা এদিকে ধরো ফোর্স দিলে কি, এদিকে ফোর্স যখন দেওয়া হলো, তখন এই পরমাণুদের ভিতরে ওভারল্যাপিং দেখতে পাওয়া যাবে। কি দেখতে পাবো আমরা তখন? ওভারল্যাপিং, কক্ষপথের মধ্যে ওভারল্যাপিং দেখতে পাওয়া যাবে। এই ওভারল্যাপিং দেখতে পাওয়ার ফলে যেমন সমযোজী বন্ধন যেমন বিহেভ করে, সেই রকম ওয়ান কাইন্ড অফ যেন মনে হবে এদের মধ্যে একটা বন্ধনের সৃষ্টি হয়েছে। বন্ধনে যেমন দেখতে পাওয়া যায় যে দুটো পরমাণু একসাথে জুড়ে যায়, দিয়ে অণু গঠন করে বা দুটো অনুযুক্ত হয়, তেমনি এখানেও কিন্তু দুটো বস্তুর তল যেন একে অপরের সাথে জুড়ে গেছে বলে মনে হয়। যেহেতু এটা কোনো টেম্পারেচার লাগে না, এমনি জুড়ে যায়, তার জন্য এর একটা নামও আছে, কোল্ড ওয়েল্ডিং। ওয়েল্ড করা মানে হচ্ছে ঝাল দেওয়ার যে গল্পটা আছে, সেখানে দেখবে হিট দিতে হয়, এখানে কোনো হিট ছাড়াই যেন দুজন যেন জুড়ে যাচ্ছে সার্টেন ফোর্স পর্যন্ত। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই দুটো ফোর্সকে যদি আমরা পরপর সাজাই, তাহলে কি দাঁড়ালো? এরকম ব্লক আমার, ওকে, এটা মেঝে, তাহলে এখানে ছিল হচ্ছে কি এমজি নিচের দিকে কাজ করছে, লম্ব প্রতিক্রিয়া বল এদিকে কাজ করছে, ওকে। কেন হলো? ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণের জন্য। কেন হলো? ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ গুলোর জন্য। নেক্সট, যখন আমি সামনের দিকে ফোর্স দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি ফোর্স দিয়ে, তখন এদের সারফেস বরাবর বিপরীত দিকে একটা বাধা বল সৃষ্টি হচ্ছে, তাকেই বলা হচ্ছে ফ্রিকশন ফোর্স। এ যখনই এগোবার চেষ্টা করছে, তখনই মনে রাখবে এই যে নিচের তলটা আপেক্ষিক গতির কনসেপ্ট অনুযায়ী পিছিয়ে যাচ্ছে। পিছাচ্ছে তো না, কিন্তু ওই ব্লকের সাপেক্ষে যেন মনে হচ্ছে পিছিয়ে যাচ্ছে। যখনই দুটো তলের একজন এগোবে, তাহলে এখানে বসে থাকা কোনো একটা লোক এই তলটাকে কি দেখবে? পিছিয়ে যাচ্ছে। বোঝা গেল না? গেল না? এইটা ধরে নাও একটা ট্রেন, এটা ধরে নাও জমি। এই লোকটা যখন ট্রেনে চেপে এগিয়ে চলে যাচ্ছে, তখন পাশের জমিগুলোকে কি দেখে? পিছিয়ে চলে যাচ্ছে না? তাহলে এটা কিন্তু আপেক্ষিক গতির জন্য, জমিকে সত্যি সত্যি পিছাচ্ছে? পিছাচ্ছে না, ওই লোকটার রেসপেক্টে পিছিয়ে যাচ্ছে। তাহলে এই ব্লকটার রেসপেক্টে এই পোর্শনটা যেন মনে হচ্ছে পিছিয়ে যাচ্ছে। সেই জন্য বিজ্ঞানীরা বলে, দুটো তলের মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি হলে, অর্থাৎ কেউ কারো সাপেক্ষে যদি গতিশীল হবার চেষ্টা করে, তাহলে ওদের মধ্যে যে বাধা বলের সৃষ্টি হবে, তাকেই বলা হচ্ছে ফ্রিকশন ফোর্স। তাহলে এই ফ্রিকশন যদি ধরো আমি এখানে প্লেস করি ভেক্টরের কনসেপ্ট অনুযায়ী, তাহলে এখানে রাখলাম, তাহলে এদের দুজনের জন্য ভেক্টরের কনসেপ্ট থেকে এখানে একটা লব্ধি বল জন্ম নেবে না? এদিকে থাকলো কি? ফ্রিকশন, এদিকে কি থাকলো? লম্ব প্রতিক্রিয়া। এদের দুজনের লব্ধিকে কি বলবো? কন্ট্যাক্ট ফোর্স। এদের দুজনের লব্ধিকে বলবো কন্ট্যাক্ট ফোর্স। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? দুটোরই জন্ম কিন্তু
আণবিক পর্যায়ে, পারমাণবিক পর্যায়ে। বাইরে থেকে দেখে বোঝার উপায় নাই কেন এদের সৃষ্টি হয়েছে। তাহলে আমি ঘুরিয়ে এরকম বলতে পারি যে কন্ট্যাক্ট ফোর্স দুটো উপাংশতে ভেঙে গেছে। যদি যদি কন্ট্যাক্ট ফোর্স লম্ব প্রতিক্রিয়ার সাথে থিটা কোণ করে থাকে, যদি কন্ট্যাক্ট ফোর্স লম্ব প্রতিক্রিয়ার সাথে থিটা কোণ করে থাকে, তাহলে এদিকে আমি কি কম্পোনেন্ট আনবো? এফসি কস থিটা। এদিকে কি কম্পোনেন্ট আনবো? এফসি সাইন থিটা। তাহলে লম্ব প্রতিক্রিয়ার দিকে কন্ট্যাক্ট ফোর্সের যে উপাংশ, সেই কনসেপ্ট অনুযায়ী তাহলে আর ইজ ইকুয়াল টু হচ্ছে কি এফসি কস থিটা। আর ফ্রিকশনের দিকে তাহলে কি হচ্ছে? এফসির কোন কম্পোনেন্ট পড়ছে? এফসি সাইন থিটা। তাহলে ফ্রিকশনের অনুযায়ী কি হচ্ছে? এফসি সাইন থিটা। এটা করে রাখলাম, একটু পরে এটাকে কাজে নেবো, একটু পরে আমরা এটাকে কাজে নেবো। ক্লিয়ার? বোঝা গেছে? একদম ক্লিয়ার। আচ্ছা, এই যে কোণটা আছে না, এই কোণটার একটা নাম আছে। এই কোণটার নাম হচ্ছে ঘর্ষণ কোণ। ঘর্ষণ কোণ। এবার ভাবো, এই ঘর্ষণ কোণ থেকে আরেকটা কনসেপ্ট আমি পরিষ্কার করে দিই, ঘর্ষণ শঙ্কু। ঘর্ষণ শঙ্কু কি? ভাবো, লম্ব প্রতিক্রিয়া বল তো সকল সময় উপর দিকেই কাজ করছে। যে যার খাতার কাছে এরকম একটা পেনকে দাঁড় করিয়ে রাখো, তাহলে ভালো বুঝতে পারবে যে এই পেনটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল, এই তলটার উপরে ঊর্ধ্বমুখী লম্ব প্রতিক্রিয়া বল। আর ফ্রিকশনের যদি ফোর্সের যদি আমি ডাইরেকশন চেঞ্জ করি, মানে কি রকম? এইটা ধরে নাও পূর্ব দিক, সাপোজ। তাহলে পূর্ব দিকে যদি ফোর্স দিই, ফ্রিকশন কোন দিকে কাজ করবে? পুরো উল্টো দিকে, পশ্চিম দিকে। আচ্ছা, ফোর্স যদি আমি এখন উত্তর দিকে দিই, তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে? দক্ষিণ দিকে। ফোর্স যদি আমি পশ্চিম দিকে দিই, ফ্রিকশন কোন দিকে কাজ করবে? পূর্ব দিকে। ফোর্স যদি আমি দক্ষিণ দিকে দিই, তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে? উত্তর দিকে। তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা গেল, যদি আমি উপর থেকে, মানে ঘটনাটা যেটা ঘটছে আমি উপর থেকে যদি অবজার্ভ করি, তাহলে কিছুটা এরকম দাঁড়াচ্ছে না? দেখো, এইরকমই দাঁড়াচ্ছে যে আমি ফোর্স দিচ্ছি, ফ্রিকশন পাচ্ছি, দিলাম ফোর্স, এগেনস্ট এ ফ্রিকশন পেলাম, দিলাম ফোর্স, এগেনস্ট এ ফ্রিকশন পেলাম, দিলাম ফোর্স, এগেনস্ট এ ফ্রিকশন পেলাম, দিলাম ফোর্স, এগেনস্ট এ ফ্রিকশন পাবো। এটা করলাম কেন? এতবার এগেনস্ট এ ফ্রিকশন পাচ্ছি পাচ্ছি পাচ্ছি, এই কথাটাকে কেন রিপিট করছি? ত্রিমাত্রিক দেশে এবার একটু কল্পনা করতে হবে, কারণ 3D ফিগার কল্পনা না করলে হবে না। ফোর্স যদি এদিকে দিই, ফ্রিকশন এখন এদিকে। ফোর্স যদি আমি এদিকে দিই, তাহলে ফোর্স যদি আমি এদিকে দিই, ফ্রিকশন এদিকে। ফোর্স যদি এদিকে দিই, ফ্রিকশন এদিকে। তাহলে তার জন্য লম্ব প্রতিক্রিয়া বল আর ফ্রিকশন যদি এরকম থাকে, তাহলে এদের লব্ধি কোন দিকে কাজ করবে? এদিকে। অর্থাৎ আমি বলতে চাইছি যে 3D মডেলে যদি দেখা হয়, আমার পেনটাকে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, ভালো করে খেয়াল করো। যেটা যদি ফোর্স হয়, এটা ফ্রিকশন, এটা লম্ব প্রতিক্রিয়া, তাহলে এইটা হচ্ছে গিয়ে লব্ধি বলটা। ফোর্স যেমন যেমন সরানড়া করবে, এই যে লব্ধি যেটা, সেটাও তো সরানড়া করবে। কেন কি? ফোর্স যদি ওদিকে কাজ করে, ফ্রিকশন এখন এদিকে কাজ করবে। লম্ব প্রতিক্রিয়া কিন্তু নিজের জায়গায় স্থির দাঁড়িয়ে আছে। লম্ব প্রতিক্রিয়া কিন্তু যেমন নিজের জায়গায় তেমনই দাঁড়িয়ে আছে। ফোর্স যদি বোর্ডের ভিতর দিয়ে কাজ করে, ফ্রিকশন বোর্ডের বাইরে দিয়ে কাজ করবে। লব্ধি কোন দিকে কাজ করবে? এরকম করে কাজ করবে। অর্থাৎ ফোর্সকে যদি আমি সরাই, ভূমি বরাবর ফোর্সকে যদি সরাই, তাহলে এইটাও দেখো লব্ধি বলটা কিন্তু সরছে। সরছে কি সরছে না? তাহলে এই লব্ধি বলটা যদি সরে, তাহলে একটা শঙ্কু গঠন করবে না? কি মাথায় ঢুকলো না ঢুকলো না? যে একটা শঙ্কু গঠন করবে, এইরকম করে একটা শঙ্কু গঠিত হবে। যখন ফোর্স এদিকে হবে তখন এদিকে, যখন ফোর্স এদিকে হবে। 3D আঁকাটা খুব টাফ ব্যাপার। মানে আমি ত্রিমাত্রিক দেশে ঘুরপাক খাবো, ফ্রিকশন ফোর্সও ঘুরপাক খাবে, ফ্রিকশন আর লম্ব প্রতিক্রিয়ার জন্য যে লব্ধি বলটা, সেটাও ঘুরপাক খাবে। ওইটা যদি ঘুরপাক খাওয়ায়, তাহলে কিন্তু একটা 3D মডেল তৈরি হবে, সেটাকে বলা হচ্ছে শঙ্কু। যেহেতু এই কোণটাকে বলা হচ্ছে ঘর্ষণ কোণ,
সেই জন্য এই শঙ্কুটার নাম দেওয়া হয়েছে ঘর্ষণ শঙ্কু। বুঝতে পেরেছো? এবার আসছে হচ্ছে গিয়ে ঘর্ষণের প্রকারভেদের উপর। ঘর্ষণ বলকে তার প্রকৃতির উপর ভিত্তি করে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্থিত ঘর্ষণ আর একটা হচ্ছে চল ঘর্ষণ। স্থিত ঘর্ষণ জিনিসটা কি? একটা ফ্লোর আছে, দেখা যায়, হ্যাঁ, একটা ফ্লোর আছে, ফ্লোরের উপরে কোনো একটা অবজেক্ট আছে, আমি এফ বা পি ফোর্স দিয়ে এই অবজেক্টটাকে গতিশীল করার চেষ্টা করছি। আমি পি ফোর্স দিয়ে এই অবজেক্টটাকে গতিশীল করার চেষ্টা করছি। ফ্রিকশন ওকে যেতে দিচ্ছে না, কন্ট্যাক্ট ফোর্স ওকে যেতে দিচ্ছে না। অত কন্ট্যাক্ট ফোর্সে যাওয়ার দরকার নেই, ফ্রিকশন ওকে যেতে দিচ্ছে না। আমি আরো একটু জোর বাড়াচ্ছি, ফ্রিকশন ওকে যেতে দিচ্ছে না, আর একটু জোর বাড়াচ্ছি, মানে ফার্স্টে ধরো 1 নিউটন বল দিয়ে টানছিলাম, দেখলাম গেল না, একই জায়গায় দাঁড়িয়ে থাকলো। 2 নিউটন ফোর্স দিলাম, তখনও দেখছি যেতে পারছে না, দাঁড়িয়ে আছে। 3 নিউটন ফোর্স দিলাম, তখনও দেখছি যেতে পারছে না, রাইট? তাহলে আমি ফোর্স বাড়াচ্ছি কিন্তু ও মুভ করতে পারছে না। যতক্ষণ পর্যন্ত এই গল্পটা হলো স্থির অবস্থায় থাকা, ততক্ষণ পর্যন্ত যে ঘর্ষণটা কাজ করেছে তারই নাম হচ্ছে স্থিত ঘর্ষণ। অর্থাৎ সেই শূন্য থেকে শুরু করে দেখা গেল 10 নিউটন বল প্রয়োগ করলে, 10 নিউটন বল প্রয়োগ করলে অবজেক্টটা সামনের দিকে মুভ করতে লাগলো। সেই 10 নিউটনের ঠিক আগে পর্যন্ত বা 10 নিউটন পর্যন্ত যে ফ্রিকশন ফোর্স পুরো জিনিসটাকে আটকে রেখেছিল তাকে বলা হচ্ছে স্থিত ঘর্ষণ। ক্লিয়ার? একদম ক্লিয়ার। তাহলে দেখো এখানে একটা ছোট জিনিস ক্লিয়ার করতেই হয় যে আমি যখন 10 নিউটন 1 নিউটন ফোর্স দিয়ে সামনের দিকে টানার চেষ্টা করছি, তখন পিছন দিকে ফোর্স কত ছিল? 10 নিউটন না 1 নিউটন? আমি বললাম ফ্রিকশন ফোর্সের সর্বোচ্চ তাহলে ভ্যালু কত দেখতে পেলাম? স্ট্যাটিক ফ্রিকশনের 10 নিউটন। তাহলে এবার গল্পটা আবার গোনা থেকে শুরু করি। যখন আমি 1 নিউটন ফোর্স দিয়ে, যখন আমি 1 নিউটন ফোর্স দিয়ে ধরো একে সামনের দিকে গতিশীল করার চেষ্টা করছি, তখন পিছন দিকে ফ্রিকশন কি ছিল? 10 নিউটন নাকি 1 নিউটন? 1 নিউটন, একদম 1 নিউটনই হতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে 10 নিউটন হলে সমস্যা কি ছিল? একদম ভালো করে রিয়েলাইজ করার চেষ্টা করো, সামনের দিকে 1 নিউটন ফোর্স আছে, ফ্রিকশন ফোর্সের সর্বোচ্চ, স্ট্যাটিক ফ্রিকশনের সর্বোচ্চ, স্ট্যাটিক ফ্রিকশন তো আমি চোখে দেখতে পাচ্ছি না, ভালো করে বুঝতে হবে। স্ট্যাটিক ফ্রিকশন তো আমি চোখে দেখতে পাচ্ছি না, ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে উপলব্ধি করছি মাত্র। তাহলে আমি দেখছি যে 1 নিউটন দিলাম এস স্থির, 2 নিউটন দিলাম এস স্থির, 5 নিউটন দিলাম এস স্থির, 10 নিউটন দিলাম তাও স্থির। তাহলে আমি যখন ধীরে ধীরে ফোর্স বাড়াতে থাকছি, তখন তো এর ভিতরে ফ্রিকশন তো ছিল, যার নাম দিয়েছি স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে স্ট্যাটিক ফ্রিকশন কি 1 2 3 করতে করতে 10 পর্যন্ত পৌঁছেছে না ও 10এই বসেছিল? মোটেই 10এ বসেছিল না। কেন ছিল না? এদিকে 1 নিউটন এদিকে 10 নিউটন হলে নেট ফোর্স কত হয়েছে? 9 নিউটন। তাহলে হিসাব মতো 9 নিউটন ফোর্স যদি এদিকে অ্যাপ্লাই হয়, অবজেক্টটাকে এদিকে ছুটে চলে যেতে হবে। তাহলে দাঁড়াবে এরকম, আমি দড়ি ধরে বা কোনো বস্তুকে টানার চেষ্টা করব নিজের থেকে, কম বল যদি হয় তাহলে ছুটে উল্টো দিকে পালিয়ে যাবে, তা তো যায় না, ও যেখানকার সেখানে দাঁড়িয়ে থাকে। তার মানে হলো কি, আমি যখন 1 নিউটন দিচ্ছি ফ্রিকশন ফোর্সও তখন 1 নিউটন, আমি যখন 0 দিচ্ছি ফ্রিকশন ফোর্সও তখন 0। আমি যতক্ষণ না 10 না পৌঁছেছি ততক্ষণ যত যত ভ্যালুর ফোর্স দিয়েছি, ফ্রিকশন ফোর্স কিন্তু ঠিক তত তত ভ্যালুরই কাজ করছে। যেই 10 পার করলাম 10.00001 নিউটন, তখনই গেল বস্তু সামনের দিকে চলতে, তখনই কিন্তু বস্তু সামনের দিকে চলতে লাগলো, তখনও একটা ঘর্ষণ কাজ করে, তাকে বলা হচ্ছে
চলঘর্ষণ। চলঘর্ষণ দুই প্রকার, একটা হচ্ছে বিচ্ছলানো ঘর্ষণ আর একটা হচ্ছে আবর্তন ঘর্ষণ। স্লাইডিং ফ্রিকশন কি? স্লাইডিং ফ্রিকশন হচ্ছে এখানে যে ছবিটা এঁকেছি এটা হচ্ছে উপযুক্ত ছবি স্লাইডিং ফ্রিকশন, অর্থাৎ একটা তল আর একটা তলের সাথে ঘষা খেতে খেতে এগিয়ে যাচ্ছে, পিছলিয়ে পিছলিয়ে এগোচ্ছে। স্লিপে যখন আমরা চাপি, স্লিপে যে ঘটনাটা হয় আমরা পিছলে পড়ি, ঘষা খেতে খেতে পড়ি, বোঝা গেল? এটা হচ্ছে স্লাইডিং ফ্রিকশন। আবর্ত ঘর্ষণ ঘটে হচ্ছে চাকার ক্ষেত্রে। চাকার ক্ষেত্রে মানে কি, একটা চাকা রোল করে, এটা ভূমি হয়, তাহলে হয় কি, এই যে পয়েন্ট গুলো চাকার আছে দেখো কিছুক্ষণ পরে গিয়ে একে টাচ করবে, এখানে গিয়ে টাচ করবে, এ দেখো এখানে গিয়ে টাচ করবে, আলটিমেট দেখতে পাচ্ছি কি এই চাকা ঘুরছে, একটা তলই কিন্তু মাটির সাথে সংস্পর্শে নেই, প্রতি মুহূর্তেই কিন্তু নতুন নতুন তল কন্ট্যাক্টে আসছে চাকা। আবর্ত ঘর্ষণের এখানেই ফারাক। কি বললাম বোঝা গেল? ওকে, আবর্ত ঘর্ষণ ডিটেলে যখন আলোচনা হবে তখন বলবো। আপাতত আমাদের সিলেবাসে স্ট্যাটিক এবং পিছলানো ঘর্ষণ থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে, এই দুটোর উপরে মূল ফোকাস করে এগোবো, অবশ্যই আবর্ত ঘর্ষণকে পরে আনবো। এবার আসছি যে ঘর্ষণ গুণাঙ্ক কি। ঘর্ষণ গুণাঙ্ক বুঝবার আগে উচিত ছিল আমাদের বোঝা যে ঘর্ষণ বলের সমীকরণটা কি। দেখি চলো ঘর্ষণে যদি সমীকরণ এখানে থাকে, ঘর্ষণের সূত্রাবলী আগে এটা বোঝায়, যে ঘর্ষণ গুণাঙ্কটা বোঝায় অনেক বেটার হবে। দেখো ভালো করে, সাপোজ আমরা শীত ঘর্ষণ করছি, মানে এখানে একটা ব্লক আছে, এটা হচ্ছে গিয়ে তল, এটা হচ্ছে গিয়ে তল, এটা হচ্ছে ব্লক, ব্লকটার মাস হচ্ছে এম, ব্লকটার মাস হচ্ছে এম। তাহলে এদিকে যে কাজটা করছে সেটা হচ্ছে এমজি, তার উপরে জন্য লম্ব প্রতিক্রিয়া বল যেটা কাজ করছে সেটা হচ্ছে আর, এদিকে যে ফোর্সটা দিচ্ছি সেটা ধরে নাও এফ, আর তার জন্য সৃষ্টি হওয়া ফ্রিকশনকে আমি, ফ্রিকশন কিন্তু সকল সময় দুটো তলের কন্ট্যাক্ট তল বরাবর কাজ করে, ব্যাখ্যার সুবিধার্থে, আঁকবার সুবিধার্থে ভেক্টরের সাহায্য নিয়ে আমি ফ্রিকশনকে জাস্ট এখানে প্লট করছি। যেহেতু আমি শীত ঘর্ষণ করছি সেই জন্য এখানে এফএস লিখলাম, স্ট্যাটিক ফ্রিকশন বোঝানোর জন্য। আবার রিপিট করলাম, ফ্রিকশন বল সকল সময় কাজ করে হচ্ছে দুটো তলের কন্ট্যাক্টের মধ্যে, তাহলে ফ্রিকশনকে দেখানো উচিত ছিল এইখানে, কিন্তু আমি আমার ছবি আঁকার সুবিধার্থে, অ্যানালিসিস করার সুবিধার্থে একে উঠিয়ে নিয়ে গিয়ে ভর কেন্দ্রে স্থাপন করলাম। এই পয়েন্টটাকে কি বলা হয়? ভর কেন্দ্র। অর্থাৎ গোটা একটা ব্লক না ভেবে, নিউটনের যখন আমি ফ্রি বডি ডায়াগ্রাম বুঝিয়েছিলাম তখন বলেছিলাম গোটা একটা ব্লক না ভেবে একটা বিন্দু ভর ভেবে হিসাব করতে। তাহলে ফ্রি বডি ডায়াগ্রামটা যাতে সুন্দর হয় তার জন্য ওই পয়েন্টটাকে কনসিডার করলাম, যেখানে সব মাস আছে। এই মাসের এই পয়েন্ট থেকে নিচের দিকে কাজ করছে এমজি, এটা কাজ করছে লম্ব প্রতিক্রিয়া বল, এটা ফ্রিকশন ফোর্স, এটা ফোর্স। ওকে, এবার কি বলছে যে ঘর্ষণ বল এফএস স্ট্যাটিক ফ্রিকশন সমানুপাতি আর ফ্রিকশন ফোর্স সমানুপাতি আর, তাহলে সমানুপাতি চিহ্ন ওঠালে একটা কনস্ট্যান্ট আসবে, যেহেতু স্ট্যাটিক ফ্রিকশন সেজন্য এই কনস্ট্যান্টের নাম দিলাম মিউ এস, শীত ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু আর। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ক্লিয়ার। একটু যদি মডিফাই করব ভাবি, দেখো সুন্দর একটা জিনিস মডিফাই করা যাবে, যে আর কে ব্যালেন্স করছে কি এমজি, তাহলে আমি আর এর জায়গায় কি লিখতে পারবো? এমজি লিখতে পারবো। তাহলে মিউ এস ইন্টু এম জি। ক্লিয়ার? তাহলে এই যে সমানুপাতিক যে ধ্রুবকটা জন্ম নিল একেই বলা হয় শীত ঘর্ষণ গুণাঙ্ক। বেশ, এছাড়াও ঘর্ষণকে, যে শীত ঘর্ষণের যে সূত্র, তিনটে পয়েন্ট আমরা সুন্দর করে বোঝার চেষ্টা করব। শীত ঘর্ষণের সূত্রের মধ্যে প্রথম, শীত ঘর্ষণ সকল সময় গতির বিপরীত অভিমুখে কাজ করে।
তো অবশ্যই এটা খাতায় তোলো। গতির বিপরীত মুখে কাজ করে বা গতিশীল হবার অভিমুখের বিপরীতে কাজ করে। দেখো, আলোচনা করছি স্ট্যাটিক ফ্রিকশন, তাহলে তো ব্লক তো গতিশীল হয়নি। স্থিত ঘর্ষণ বলছি মানে ব্লক তো গতিশীল হয়নি। স্থিত ঘর্ষণ মানে কি? তখনও ব্লক চুপচাপ নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে গতির বিপরীতে কি করে হতে পারে, তাই না? তাহলে গতিশীল হবার অভিমুখের বিপরীতে কাজ করছে। আমি যদি ফোর্স এদিকে দিই, তাহলে টেন্ডেন্সি কোন দিকে? গতিশীল হওয়ার এদিকে। গতিশীল তো হয়নি, স্থিরই তো আছে, কিন্তু টেন্ডেন্সি কোন দিকে? এদিকে। তাহলে ফ্রিকশন ফোর্স কোন দিকে কাজ করবে? তার উল্টো দিকে। এই ছোট ছোট জিনিসগুলো অঙ্ক করতে গিয়ে মারাত্মক সাহায্য করবে। ওই জন্য বারবার বলছি, লিখে রাখো। গতিশীল হবার অভিমুখের বিপরীতে কাজ করবে হচ্ছে ফ্রিকশন ফোর্স। দ্বিতীয় পয়েন্ট কি বলছে? অবিলম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক, যেটা অলরেডি আমি ইকুয়েশন লিখবার সময় লিখেছি, যে ফ্রিকশন ফোর্স লম্ব প্রতিক্রিয়া বা অবিলম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক হয়। হলো? এখান থেকে ছাত্রদের মনে একটা মিসকনসেপশন তৈরি হয়ে যায় যে ফ্রিকশনে তাহলে সমীকরণ দাঁড়িয়ে গেল এফ এস ইজ ইকুয়াল টু মিউ এস ইন্টু এমজি। মজার একটা জিনিস খেয়াল করো, আমি তো এটাকে 4খানা স্টার লাগাবো, কারণ এই জায়গায় বহু ছেলের কনসেপ্ট গন্ডগোল করে ফেলে, ভুল করে ফেলে। দেখো, খালি চোখে যদি খেয়াল করি তাহলে ইকুয়েশন কি হচ্ছে? এফ এস ইজ ইকুয়াল টু মিউ এস ইন্টু এমজি। তো বেশ, আমি ধরে নিলাম যে ব্লকটা আমি নিয়েছি তার ভর হচ্ছে গিয়ে 5 কিলো, জি হচ্ছে 10, আর ঘর্ষণ গুণাঙ্কের মান ধরে নাও 0.1। তাহলে ঘর্ষণ গুণাঙ্কের তাহলে ফ্রিকশন ফোর্স কত হলো? এফ এস ইজ ইকুয়াল টু, তাহলে এখানে হলো 0.1 গুণাঙ্কের মান। আচ্ছা, ভর হচ্ছে গিয়ে 5 কেজি আর জি হচ্ছে গিয়ে 10, তাহলে 0.1 আর 10 গুণ হয়ে গিয়ে 1 হয়ে গেল। 1 ইন্টু 5 মানে কত হয়ে গেল? 5 নিউটন। তাহলে আমি এখন যদি প্রশ্ন করি ঘর্ষণ বল কত, স্থিত ঘর্ষণের মান কত, যদি এরকম ঘটনা ঘটে, একদম সুন্দর মুখ থেকে বেরিয়ে গেল 5 নিউটন, তাই না? কিন্তু এখানে একটা ট্রিক্স আছে, একটা গন্ডগোল আছে। কিরকম গন্ডগোল? আমি যদি এখানে 1 নিউটন ফোর্স দিয়ে সামনে টানার চেষ্টা করি, তাহলে ঘর্ষণ বলের মান কত? 1 নিউটন। যদি আমি হাফ নিউটন বল দিয়ে সামনে টানার চেষ্টা করি, তাহলে পিছন দিকে ঘর্ষণ বল কত? হাফ নিউটন। তাহলে কিন্তু 5 নিউটন নয়। কারণ আবারও বললাম, যদি এটা 5 নিউটন এদিকে এফেক্ট হয়ে যায়, আর আমি যদি 1 নিউটন এদিকে কাজ করি, তাহলে 4 নিউটন কিন্তু ব্যালেন্স ফোর্স এদিকে বাকি থাকলো। তাহলে হিসাব মতে এদিকে ছুটে চলে যাওয়ার কথা, তা যায় না। তাহলে একটা জিনিস খুব পরিষ্কার বোঝা গেল যে 5 নিউটন জিনিসটা তাহলে একটা গুরু রহস্য আছে। গুরু রহস্য এটা হচ্ছে, এই 5 নিউটন ফোর্সকে বলা হয় সীমাস্থ ঘর্ষণের সর্বোচ্চ মান। সীমাস্থ এই স্থিত ঘর্ষণের সীমাস্থ মান। স্থিত ঘর্ষণের সীমাস্থ মান, অর্থাৎ স্ট্যাটিক ফ্রিকশনের এই ক্ষেত্রে আমি যে গল্পটা বলছি, সেই ক্ষেত্রে 5 নিউটনের বেশি ভ্যালু হবে না। সর্বোচ্চ কত হবে? 5 নিউটন। তার নিচে হতে পারে, তার বেশি হবে না। তাহলে স্থিত ঘর্ষণের সর্বোচ্চ সীমাস্থ মান কত হলো এখানে? 5 নিউটন। তাহলে আমার এই যে সমীকরণ লিখেছি, এটা কি? এটা কি? হোয়াট ইজ দিস? এটা হচ্ছে স্থিত ঘর্ষণের সীমাস্থ মান। এটা হচ্ছে স্থিত ঘর্ষণের সীমাস্থ মান। এটাকে শুধু স্ট্যাটিক ফ্রিকশন না বলে লেখা উচিত স্ট্যাটিক ফ্রিকশন লিমিট, এসএল। স্ট্যাটিক ফ্রিকশনের যে লিমিটিং ভ্যালু, হাইয়েস্ট যে ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত হতে পারে, সেটা হচ্ছে এটা। আশা করি সবাইকে খুব ভালো করে ক্লিয়ার করতে পেরেছি। ফ্রিকশন ফোর্স কিন্তু আমি অল্প বল দিচ্ছি মানে অল্প তৈরি হবে, সর্বোচ্চ এটা হবে, তার উপরে আর স্থিত ঘর্ষণ হবে না। অন্য কিছু হবে, স্থিত ঘর্ষণ হবে না। অন্য কি হবে তখন, অন্য যখন আলোচনা করব তখন বলবো কি হবে, কি হতে পারে।
আর একটা খুব মজার জিনিস আছে, সেটা হচ্ছে এটাও। অনেকের মনে হতে পারে যে গাড়ির ব্রেকের আকার যদি বাড়িয়ে দিই তাহলে ব্রেকটা মনে হয় খুব ভালো ধরবে, হতেই পারে। কিন্তু পরীক্ষা করে দেখা গেছে যে ফ্রিকশন ফোর্স কিন্তু ক্ষেত্রফলের উপরে ডিপেন্ড করে না। কার উপর ডিপেন্ড করে? শুধুমাত্র বস্তুটা যে কন্ট্যাক্টে যে তল দুটো আছে তাদের উপাদানের প্রকৃতির উপরে ডিপেন্ড করে। তাদের উপাদান এবং প্রকৃতির উপর ডিপেন্ড করে হচ্ছে ফ্রিকশন ফোর্স। কতটা বড় ক্ষেত্রফল তার উপরে কিন্তু ডিপেন্ড করছে না। ওকে, একটু তাহলে ইকুয়েশন দিয়ে কি বোঝা যায়? হ্যাঁ যায়। FSL is equal to mu s into mg। তাহলে এখানে কোথাও কি ক্ষেত্রফলের কথা উল্লেখ আছে? তাহলে ঘর্ষণের সূত্রই তো এটা। তাহলে ঘর্ষণের সূত্রের ভিতরে কি কোথাও আমি ক্ষেত্রফল জাতীয় কোনো কিছু পেলাম? তাহলে যদি না পেলাম তাহলে ক্ষেত্রফলের উপর কেন ডিপেন্ড করবে? তাহলে যদি ইকুয়েশন দিয়ে যদি বলো তাহলে এটা তার উত্তর। আর যদি এমনি জেনারেলি বলো তাহলে বলতে হবে যে এটা ভরের উপরে ডিপেন্ড করছে, ভারের উপরে ডিপেন্ড করছে, ক্ষেত্রফলের উপরে নয়। চলো চলো ঘর্ষণের সূত্র চটচট করে বলে নেবো, কারণ অলরেডি তোমাদের অনেক কনসেপ্ট হয়ে গেছে। দুটো ব্লক একটা তলের উপর দিয়ে যদি ব্লকটা ফোর্স দিতে দিতে গতিশীল হয়ে যায়, অর্থাৎ স্ট্যাটিক ফ্রিকশন কে যদি ওভারকাম করে চলে যায়, শীত ঘর্ষণের যে সর্বোচ্চ মান আগের গল্পটা অনুযায়ী কত ছিল? 5 নিউটন। সেই 5 নিউটনকে যদি পার করে চলে যায় তাহলে এই ব্লক কিন্তু আর স্থির থাকবে না, সামনের দিকে চলতে লাগবে। আচ্ছা, সামনের দিকে চলতে লাগলে কি তাহলে কি আর তলে তলে কোনো ঘর্ষণ বল থাকে না? থাকে। তখন একটা ঘর্ষণ বল কাজ করে, তাকে বলা হয় কাইনেটিক ফ্রিকশন। কি বলা হয় তখন তাকে? কাইনেটিক ফ্রিকশন। বোঝা গেল? কি বলা হচ্ছে? কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশনে নতুন কিছু সূত্র নেই, শুধু একটা জিনিসই এখানে জানার আছে। তাহলে mg কাজ করবে এদিকে, লম্ব প্রতিক্রিয়া কাজ তখনও করছে উপর দিকেই। তাহলে কাইনেটিক ফ্রিকশনে হচ্ছে এফ কে সমানুপাতি আর, তাহলে এফ কে ইকুয়ালস টু মিউ কে ইনটু আর। দেখো আগের মতো কিন্তু মিউ এস লিখলাম না, কি লিখলাম? মিউ কে লিখলাম। মিউ এস লিখেছিলাম তো? হ্যাঁ, স্ট্যাটিক শীত ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস। তাহলে এখানে কি লিখলাম? মিউ কে। এটা হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক বা চল ঘর্ষণ গুণাঙ্ক। কেন আলাদা লিখলাম? দেখা যায় যে শীত ঘর্ষণ গুণাঙ্কের থেকে চল ঘর্ষণ গুণাঙ্কের মান কম হয়। যদি শীত ঘর্ষণ গুণাঙ্কের মান, যদি মিউ এস এর ভ্যালু যদি দেখি যে 0.5, তো এর ক্ষেত্রে দেখা যায় 0.1 কি 0.2 হয়। তাহলে এখান থেকে একটা মজার জিনিস ঘটে গেল। যেরকম আমাদের আগের অঙ্কটাই যদি ভাবি, তাহলে আমি আগেরটাই নিয়েছিলাম 0.2। চলো একবার দেখো, ভালো করে খেয়াল করো। ও, এটা 0.1 নিয়েছিলাম। 0.2 নিলে ভালো হতো। সাপোজ ধরো আমি দুটোকে ওখানে কম্পেয়ার করে দেখাচ্ছি, ওখানে দেখাচ্ছি। শীত ঘর্ষণের সূত্র হচ্ছে, ভালো করে দেখো কিন্তু, হ্যাঁ, স্ট্যাটিক ফ্রিকশন Fx is equal to mu s into r, আর কাইনেটিক ফ্রিকশন Fk is equal to mu k into r। ওকে, তাহলে এই যে দুটো সমীকরণ পাওয়া গেল, ধরে নাও একই কন্ডিশন, একই, দুজনের ক্ষেত্রেই 5 কিলোর ভর আছে, 10 নিউটন 10 জি কাজ করছে, তাহলে আর এর ভ্যালু কত হবে? এর ক্ষেত্রেও 50, এর ক্ষেত্রেও 50। ঠিক তো? কিন্তু ফ্রিকশন ফোর্স এক হবে না। কেন হবে না? যদি এখান থেকে আসি, এফএস ধরে নাও স্ট্যাটিক ফ্রিকশনের গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ক, শীত ঘর্ষণ গুণাঙ্ক ধরে নাও আমি বললাম যে 0.5। তাহলে এখানে গুণ করবো কত? 50 দিয়ে। তাহলে 50 এখানে কত হলো? 50 কেন হলো বোঝা গেল তো? আর এর ভ্যালু হচ্ছে গিয়ে এম ইন্টু জি, সাথে সমান এম হচ্ছে 5 আর জি হচ্ছে 10। বোঝা গেল তো? যে 50, তাহলে দশমিক এর সাথে শূন্য কেটে গিয়ে 5 5 25 নিউটন। ওকে, বোঝা গেল না? গেল না স্ট্যাটিক ফ্রিকশন। এবার যদি বলি কাইনেটিক ফ্রিকশন,
শুধুমাত্র দেখো গুণাঙ্ক ভ্যালুটাকে ধরো আমি কমিয়ে দিলাম 0.1 ইন্টু 50, তাহলে কত হলো 5 নিউটন। মানে যেহেতু ঘর্ষণ গুণাঙ্ক চল ঘর্ষণ গুণাঙ্ক স্থিত ঘর্ষণ গুণাঙ্কের থেকে কম হয়, যেহেতু চল ঘর্ষণ গুণাঙ্ক স্থিত ঘর্ষণ গুণাঙ্কের থেকে কম হয়, তাই দেখা যায় চল ঘর্ষণের মান স্থিত ঘর্ষণের থেকে সর্বদা কম হয়। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? ওকে। গ্রাফ খুব দরকারি তোমাদের কনসেপ্ট অনুযায়ী। তো দেখো আমি এখানে জাস্ট বোঝাতে বোঝাতে থাকছি। যদি আমি ভাবি ধরো যে ফ্রিকশন ফোর্স দিয়েছি এখানে, দেখা যাচ্ছে না, ফোর্স দিয়েছি ধরো এখানে, তাহলে এখানে যদি ফোর্স দিই তাহলে ফ্রিকশন কোথায় তৈরি হবে? এখানে। এটার রেসপেক্টে এখানে ফ্রিকশন, বাহ পরিষ্কার দেখা যাচ্ছে। আবার ফোর্স যদি বাড়ায় ফ্রিকশনও বাড়লো। কেন? গ্রাফের আমি এদিকে রেখেছি ফোর্স, এদিকে রেখেছি ফ্রিকশন, এদিকে রেখেছি স্ট্যাটিক ফ্রিকশন, আর এটা হচ্ছে কি আমার গ্রাফ। কি কি পয়েন্ট ভালো করে বলছি দেখো। ফোর্স আমি এদিকে আস্তে আস্তে করে বাড়াচ্ছি, তাহলে এই পয়েন্টের জায়গায় এই পয়েন্ট করলাম, ফ্রিকশন টুক বেড়ে গেছে। ফোর্সকে আরেকটু বাড়ালাম, টুক 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 টুক, ফ্রিকশন বেড়ে গেছে। ফোর্সকে আরেকটু বাড়ালাম, টুক 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 টুক, ফ্রিকশন বেড়ে গেছে। একটা টাইম পর গিয়ে দেখলাম, কি দেখলাম? যে যেই আমি ফোর্স এটা দিলাম, ফ্রিকশন এটা পেলাম। এই যে পয়েন্ট হলো, এটাকে আপাতত চিনে রাখো পয়েন্টটাকে, নাম আমি পরে দিচ্ছি। তারপরে একটু ফোর্স বাড়ালাম, জাস্ট একটু বাড়ালাম, দেখলাম ফ্রিকশন কমে গেল। ফোর্স বাড়ালাম তো দেখলাম ফ্রিকশন কমে গেল। এই ঘটনাটা কখন হয়েছিল? আমি বলেছিলাম, খেয়াল করে দেখো, যে কাইনেটিক ফ্রিকশন স্ট্যাটিক ফ্রিকশনের থেকে কম হয়। কাইনেটিক ফ্রিকশন স্ট্যাটিক ফ্রিকশনের থেকে কম হয়। যদি না মনে পড়ে একবার পাতাটা পাল্টিয়ে নিয়ে দেখো, একটা ছিল 25 নিউটন, একটা ছিল 5 নিউটন। এত ফারাক হবে না, আমি যাতে একদম ভালো করে চোখে পড়ে বলে এতটা ফারাক দেখিয়েছি। কি বললাম বোঝা গেল? তাহলে স্ট্যাটিক ফ্রিকশনের এটার কি নাম হওয়া উচিত? লিমিটিং ভ্যালু। স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান। ওই সর্বোচ্চ মান যেই পার করেছি, সঙ্গে সঙ্গে বস্তু কোন ঘর্ষণে পড়ে গেছে? কাইনেটিক ফ্রিকশনে চলতে লাগলো। দিয়ে দেখা একটা মজাদার জিনিস, কাইনেটিক ফ্রিকশন কিন্তু ফোর্স যতই বাড়াতে থেকেছি, কাইনেটিক ফ্রিকশন কিন্তু একটাই ভ্যালুকে দেখাচ্ছে, আর চেঞ্জ করছে না। অর্থাৎ স্ট্যাটিক ফ্রিকশনে যেমন একটা সুন্দর চরিত্র পায়, যে 0 থেকে স্টার্ট করে একদম ম্যাক্সিমাম পর্যন্ত যাচ্ছে, এ বাড়ছে তো এ বাড়ছে, 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 কেউ সর্বোচ্চ একটা পয়েন্ট পর্যন্ত যায়। কাইনেটিক সব কিন্তু কিচ্ছু হয় না। কাইনেটিকের একটাই ভ্যালু থাকে, পুরো জার্নি পথ বরাবর ওই একটা ভ্যালু নিয়েই ও চলে। তাহলে কাইনেটিক ফ্রিকশন যদি আগের অঙ্কটা অনুযায়ী যদি 5 নিউটন হয়ে থাকে, এই যে 5 নিউটন যদি হয়ে থাকে, তাহলে ও কিন্তু পুরো রাস্তা জুড়েই 5 নিউটনই শো করবে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? স্থিত ঘর্ষণের মান চেঞ্জ হয়, সেই জন্য স্থিত ঘর্ষণকে বলা হয় স্বনিয়ন্ত্রিত বল। স্থিত ঘর্ষণকে কি বলা হয়? স্বনিয়ন্ত্রিত বল। কাইনেটিক ফ্রিকশনকে কিন্তু স্বনিয়ন্ত্রিত বল বলা হয় না, ওর একটাই মান হয়, ওই মান নিয়েই সারা রাস্তা চলে। চলো এবার আমরা নেক্সট টপিকের দিকে টুকটুক করে এগিয়ে যাই। ঘর্ষণ কোণ। মনে পড়ে আমি একবার বললাম যে আমি ছেড়ে দিয়ে যাচ্ছি, পরে গিয়ে কথা হবে। দেখো পরে গিয়ে কথা হবে, পরে গিয়ে কথা হবে। ছেড়ে দিয়ে গেছিলাম এখানে, বললাম এই দুটো সমীকরণ থাক, এদেরকে নিয়ে একটু পরে আমি কথাবার্তা বলবো। তাহলে এখানে একটা পুরোনো ফিলিংস পেয়ে গেলে সঙ্গে সঙ্গে কি কি হয়েছিল আরেকবার রিপিট করে দিচ্ছি। এনজি এদিকে কাজ করেছিল, লম্ব প্রতিক্রিয়া বল আর উপর দিকে কাজ করছে, ফোর্স এখানে দিয়েছি, এদিকে ফ্রিকশন ফোর্স কাজ করছে, আর উপর দিকে যে লম্ব প্রতিক্রিয়ার সাথে কন্ট্যাক্ট ফোর্স যে অ্যাঙ্গেলটা করলো তার নাম দিলাম ঘর্ষণ কোণ, এবং ওইটা নিয়ে এখন পড়া। তাহলে ঘর্ষণ কোণের যদি আমি মান পেতে চাই বা সমীকরণ পেতে চাই, তাহলে কি করব? ফার্স্ট দেখো, ঘর্ষণের সূত্রটাকে আগে তুলি, একটু ছোট করি,
একটু উপরে গেল, দেখা যায়। তাহলে ঘর্ষণের সূত্র কি? এফ, দেখা যায় কালারটা চেঞ্জ করে দেবে। এফ এস, চলো এস ফেস কিছু দিচ্ছি না, জেনারেল দিচ্ছি। ফ্রিকশন সমানুপাতিক, আর এখান থেকে কি হয়, ফ্রিকশন মিউ ইনটু আর। দেখো আমি কাইনেটিক স্ট্যাটিকের ঝামেলায় পড়লাম না, সেই জন্য না এফ এস লিখেছি, না এফ কে লিখেছি, না মিউ এস লিখেছি, না মিউ কে লিখেছি। কি বললাম বোঝা গেল? আমি কোনোটাই ঝামেলাতে পড়লাম না, জাস্ট ফ্রিকশন কোণ নিয়ে কথা হচ্ছে, ঘর্ষণ কোণ নিয়ে কথা হচ্ছে, আমি ওইদিকে ফোকাস দিয়েছি। তাহলে মিউ এর ভ্যালু কি হলো? মিউ এর ভ্যালু হলো এফ বাই আর। তাহলে এফ ইজিক্যাল টু কি? এফ ইজিক্যাল টু দেখো এফ সি, আহা, এফ সি সাইন থিটা। আর এর ভ্যালু কি? এফ সি কস থিটা। এফ সি মরে গেল, পড়ে থাকলো এখানে ট্যান থিটা। চাই আমার কাছে থিটাকে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স মিউ। কঠিন ছিল কিছু? কিচ্ছু কঠিন নয়, একটা সুন্দর কনসেপ্ট। এটাই হচ্ছে ঘর্ষণ কোণ, এটাই হচ্ছে ঘর্ষণ কোণের সমীকরণ। মনে করলে এটাও রাখতে পারো, মিউ ইজ ইকুয়াল টু ট্যান থিটা, এটাও রাখতে পারো, অসুবিধা কিছু নাই। মিউ ইজ ইকুয়াল টু ট্যান থিটা। তো বোঝা গেল? চলো আবার 9 নম্বর পেজে এগিয়ে যায়। কি হলো? ওকে, ঘর্ষণ কোণ সম্বন্ধে আইডিয়া হয়ে গেছে আশা করি। এই যে tan θ ইজ ইকুয়াল টু মিউ এস, স্ট্যাটিক ফ্রিকশন নিয়ে কথা বা কাইনেটিক কিছু বললাম না, জাস্ট আমি দেখিয়ে দিলাম। তো সীমাস্থ ঘর্ষণে এখানে দেখাচ্ছে যে সীমাস্থ ঘর্ষণ এবং অভিলম্ব প্রতিক্রিয়ার মধ্যেই কথা বলছে। আর আমি যে ইকুয়েশনটাকে এস্টাবলিশ করলাম সেটাতে সিম্পল ফ্রিকশন নিয়ে, কোনো ঝুট ঝামেলায় আমি রাখতেই চাইলাম না, কারণ অঙ্ক করতে গিয়ে যাতে এতটুকুও মনের ভিতরে মিসকনসেপশন যেন না হয়, তার জন্য একদম জেনারেলি ফ্রিকশন নিয়ে কথা বললাম। এখানে কিন্তু ইকুয়েশনে দেখো স্ট্যাটিক ফ্রিকশনে সীমাস্থ ঘর্ষণ নিয়ে কথাবার্তা বলে রেখেছি আমি। ঠিক আছে, চলো নেক্সট। ওটা তো প্রুফ দেখানো আছে তোমাদের জন্য, থাকলো, পরবর্তীকালে পজ করে লিখে নিতে পারো। ঠিক আছে, আবারও বলছি স্ট্যাটিক ফ্রিকশনে ম্যাক্সিমাম ভ্যালু নিয়ে কিন্তু কাজ করা আছে, গোলমাল পাকাবে না মনে একদম। বিরাম কোণ, বিরাম কোণ কি? ধরো একটা জায়গায় মাল পড়ছে পড়ছে পড়ছে, বালি স্ট্যাক হচ্ছে 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 হচ্ছে, একটা টাইম পর দেখবি একটু বালি পড়লো কি ধস করে পুরো গাটা ভেঙে পড়ে যায়, যেটাকে ওই পাহাড়ের গায়ে শৈলক্ষেপ যেটাকে বলা হয়, সেই শৈলক্ষেপই তো বলে মনে হয়, মানে অ্যাভালেন্স। অ্যাভালেন্সের বাংলাটা তোমার তো মনে পড়ছে না, শৈলক্ষেপই হবে হয়তো। অ্যাভালেন্স মানে বরফ জমতে 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 এমন একটা অ্যাঙ্গেল আর এমন একটা ভারের সৃষ্টি হলো যে পুরো বরফটা একসাথে নিচে ধসে পড়ে গেল। বালি স্ট্যাক হতে 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 বা পাথর ফেলছে ফেলছে ফেলছে, একটা এমন টাইম এলো যখন কিনা পুরো পাথরগুলো হরাম করে গড়িয়ে চলে গেল। তাহলে এটা কেন হলো? এটা হওয়ার জন্য এখানে যে ছবিটা আছে ভালো করে খেয়াল করো, যে আমি এই একটা নততলের উপর একটা ব্লক রেখেছি। তাহলে এই ব্লকটাকে ভাবো এই ঢালে থাকা কোনো একটা পাথরও ভাবতে পারো, এই ঢালের মধ্যে থাকা কোনো একটা ছোট স্টোন চিপকেও ভাবতে পারো, কোনো অসুবিধা নাই। এবং এখানে যে আলফা কোণ করছে এটাকে আলফা কোণ হিসেবেও ভাবতে পারো, এই যে এটা যদি নততল হয়, এটা যদি স্টোন চিপটা হয়, এটাকে আলফা ভাবতে পারো। কারণ পরবর্তীকালে অঙ্কে আমরা এরকম অঙ্ক তুলবো। সুতরাং এখন থেকে একটু একটু করে আইডিয়া রেখে দাও কোন ছবির সাথে কাকে রিলেট করাচ্ছি। ওকে, এবার ভাবো তো, যত আমি বালি ফেলছি, বালি কথা ছেড়ে দাও, যত আমি এই তলটাকে আস্তে 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 ওঠাচ্ছি, তাহলে আলফা বাড়ছে। আবার বলছি এই একটা তল, কালারটা চেঞ্জ করা হয়নি, এই একটা তল শুরুতে দেখো এরকম তল ছিল, তলটা আর একটু বাড়ালাম, আর একটু খাড়া করলাম, মানে কি হচ্ছে, অ্যাঙ্গেল একটু একটু করে বাড়ছে।
অ্যাঙ্গেল একটু 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 করে বাড়ছে, ঠিক কি ঠিক না? তাহলে এই যে কোণটা, এই কোণটা নিয়ে আমাদের কথা। এর নামকরণ আমি একটু পরে করব, ইচ্ছাকৃতই পরে করব, যাতে খুব ফিলিংসটা তোমাদের ভালো আসে বলে নামকরণটা পরে করছি। তাহলে পড়া হচ্ছে আমাদের ওই অ্যাঙ্গেলটা নিয়ে। ওকে, তাহলে ভাবো তো, এমজি কাজ করছে নিচের দিকে, এটা যদি আলফা হয় তাহলে এদিকে কম্পোনেন্ট কত হবে এমজি কজ আলফা, এদিকে কম্পোনেন্ট কত হবে এমজি সাইন আলফা। আবার সেই লম্ব প্রতিক্রিয়া বলের সাথে কে সমান এমজি কজ আলফা, ফ্রিকশনের সাথে কে সমান এমজি সাইন আলফা। এবার আর তো ব্যালেন্স হচ্ছে এমজি কজ আলফা দিয়ে, ওদিকে মুভমেন্টের কোনো গল্পও নেই, যে মাটি ভেদ করে ঢুকে পাচ্ছে বা উড়ে পালিয়ে যাচ্ছে এরকম কোনো গল্প নেই। ওটাকে নিয়ে আমি কোনো কথা মন্তব্য এক্ষুনি করছি না। কিন্তু খুব প্রবাবিলিটি আছে যে এই কোণটা ধীরে 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 বাড়লে এই বস্তুটা এদিকে গড়িয়ে চলে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন গড়িয়ে যাবে, কেন গড়িয়ে গেল, এটা বলা বেটা। দেখো, এমজি সাইন থিটা কার দ্বারা ব্যালেন্স হচ্ছে? ফ্রিকশন ফোর্সের দ্বারা ব্যালেন্স হচ্ছে না? ফ্রিকশন ফোর্সের দ্বারা এমজি সাইন থিটা যদি ব্যালেন্স হয়, থিটা যদি বাড়ে, জিরো থেকে থিটা যদি ধীরে ধীরে বাড়ে, তাহলে সাইন থিটার মান বাড়ে না কমে? সাইন থিটার মান বাড়ে না কমে? বাড়ে, ঠিক ঠিক না? যত জিরো থেকে থিটার মান বাড়বে সাইন থিটার মান বাড়ছে। তার মানে বুঝলাম যে আলফার মান যত বাড়াচ্ছে, এটা আলফা হতো, আলফার মান যত বাড়াচ্ছে এমজি সাইন আলফা তত বাড়ছে। বাড়তে 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 এই তলের ভিতরে যে স্ট্যাটিক ফ্রিকশনের যে লিমিটিং ভ্যালু আছে সেটা তো এক টাইম ক্রস করে যাবে, বা ক্রস যেই করবে তখন এই স্ট্যাটিক ফ্রিকশন একে আর আটকে রাখতে পারবে না। আগের কনসেপ্ট। অর্থাৎ থিটা বাড়তে 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 এমন একটা কোণে পৌঁছালাম যখন সাইন থিটার মান এমন একটা হয়ে গেল যে এমজি সাইন থিটা এতই বড় হয়ে গেল যে উপর দিকে থাকা ঘর্ষণ বল ওকে আর আটকে রাখতে পারলো না, তো সামনের দিকে গড়ি পড়তে জাস্ট লাগলো। জাস্ট লাগলো, জাস্ট লাগলো কথাটা কেন বললাম? যে কোণের পর থেকে জাস্ট পড়তে লাগলো সেই কোণটাকেই আমাদের এখানে পড়াশোনার বিষয়। তাহলে যতক্ষণ কোণটা থাকার জন্য বস্তুটা বিরাম অবস্থায় ছিল বা স্থির অবস্থায় ছিল, সেই কোণটাকে আমরা বলবো বিরাম কোণ। তার পরবর্তীকালে কোণকে বলবো বিরাম কোণ কিন্তু বলছি না। কি বললাম বোঝা গেল? যে কোণের ম্যাক্সিমাম মানে এই কোণটার যে ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত পুরো ব্যবস্থাটা স্টেবল অবস্থায় ছিল, সেই কোণটার নাম হচ্ছে বিরাম কোণ। বিরাম কোণের তাহলে ইকুয়েশন দেখো, চট সাজিয়ে ফেলি। এফ ইজ ইকুয়াল টু মিউ আর, মিউ ইজ ইকুয়াল টু এফ বাই আর। এফ এর ভ্যালু কত? এফ কাকে ব্যালেন্স করছে? এম জি সাইন আলফা, এম জি সাইন আলফা। আর কার দ্বারা ব্যালেন্স হচ্ছে? এম জি কস আলফা। এম জি কেটে গেল, ট্যান আলফা। আরে বাস, তাহলে দেখো তো এইরকম ইকুয়েশন কি আগে আমরা পেলাম না? একটা পেলাম কি পেলাম না? পেলাম। কোথায় দেখি? আগেই আছে মনে হয়। ট্যান থিটা ইজ ইকুয়াল টু মিউ এস বা মিউ, মিউ ইজ ইকুয়াল টু ট্যান আলফা। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি না যে ট্যান আলফা ইজ ইকুয়াল টু ট্যান থিটা, মানে বলতে চাইছি আলফা ইজ থিটা, অর্থাৎ বিরাম কোণ আর ঘর্ষণ কোণ দুজনে কি হয়? সমান হয়। কোন একটা নির্দিষ্ট তলের জন্য, কোন একটা নির্দিষ্ট বস্তুর জন্য। কারণ ঘর্ষণ বল বস্তুর তল এবং এবং যে তল নিয়ে বিচার করছি দুটোর উপরেই ডিপেন্ড করে। বোঝা গেল? মেকানিজম বোঝানো আছে, থাকলো তোমাদের টুকবার জন্য, নোট করার জন্য।
এবার হচ্ছে কোশ্চেন পর্ব। আমি এই থিওরি পার্টের ভিতরে সামান্য দুই একটা কোশ্চেন আমি আর ঢোকাতে চাইছি না। পরবর্তীকালে পুরো কোশ্চেনের সেট আনবো বিভিন্ন রকম কন্ডিশনের জন্য, ব্লকের জন্য, পুলির জন্য কিরকম কি হবে, ফ্রিকশন ফোর্সের অঙ্ক আনবো, তখন একটা একটা করে অঙ্ক করাবো। আজকের লেকচারটা মোটামুটির উপরে ধরা যাক যে আমরা থিওরিটিক্যাল পার্টটার জন্যই রাখলাম, ঠিক আছে না? তাহলে থিওরিটিক্যাল পার্টের উপরেই থাকলো, বাকি নিউমেরিক্যাল প্রবলেমের উপর যখন যে আমরা আলোচনা করব তখন একে একে আসবে। তাহলে টাটা, বাই।